নমস্কার। আমরা আলোচনা করছিলাম পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ অধ্যায়টি থেকে। তো আমাদের ইতিমধ্যেই জীববৈচিত্র্য সম্পর্কে পড়া হয়ে গেছে, জীববৈচিত্র্যের গুরুত্ব পড়া হয়ে গেছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবী জীববৈচিত্র্য হ্রাসের কারণ। পৃথিবীতে জীববৈচিত্র্য আস্তে আস্তে কমছে। কেন কমছে তার এক একটা কারণ আমরা আলোচনা করব। প্রথমেই যে কারণটা বলবো সেটা হচ্ছে যে বাসস্থানের অভাব। বা তোমাদের বইতে যেটা আছে দেখবে যে হারিয়ে যাচ্ছে বাসস্থান। দেখো, প্রথমেই যেটা বলি যে এখন এই পরিবেশের সংকট পড়তে গিয়ে কি বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে উদ্ভিদ যেহেতু ধ্বংস হয়েছে আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজের মাধ্যমে, যে কখনো নগরায়ন হচ্ছে, কখনো শিল্পায়ন হচ্ছে, কখনো সড়ক নির্মাণের কারণে কি হচ্ছে না প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন করা হচ্ছে, চাষের জমির সম্প্রসারণ ইত্যাদি কারণে প্রচুর পরিমাণে বন্য উদ্ভিদ ধ্বংস করা হচ্ছে। সেই কারণে কি হচ্ছে, বন্য যে জীবজন্তুগুলো সেই জীবজন্তুগুলোর কিন্তু বাসস্থান হারিয়ে যাচ্ছে এবং বাসস্থানের অভাবে তারা আজ নিজেদের অস্তিত্বের সংকটে পড়ে গেছে। যেরকম তোমাদের বইয়েতে দেখবে দেওয়া আছে যে সাইবেরিয়ার যে বাঘ রয়েছে তার অস্তিত্ব আজকে সংকটে। এছাড়া আমাদের যে বিভিন্ন কাঠের যে জিনিসপত্র আমরা ব্যবহার করছি, টেবিল, চেয়ার, এছাড়া খাট, এরকম বিভিন্ন জিনিস ব্যবহারের ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদন। আর শুধু বৃক্ষচ্ছেদনের ফলে যে উদ্ভিদ প্রজাতি ধ্বংস হচ্ছে তা নয়, ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে প্রাণীরাও, কারণ তাদের বাসস্থান হারিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে যে কারণটা সেটা হচ্ছে অবৈধ চোরা শিকার। অবৈধ চোরা শিকার, এই চোরা শিকারের ফলে কি হচ্ছে না অনেক প্রাণী আজ বিপন্ন, অস্তিত্বের সংকটে পড়ে গেছে। চোরা শিকারীরা অতিরিক্ত দামে বিভিন্ন জিনিস বিক্রয় করলে তাদের মুনাফা বাড়বে, তাদের অর্থনৈতিক লাভ হবে। আর এই চোরা শিকারীদের লোভই এই প্রাণীগুলোকে অস্তিত্বের মুখে ফেলে দিয়েছে, অস্তিত্বের সংকটের মুখে ফেলে দিয়েছে। যেরকম পৃথিবীর বেশ কিছু দেশে কিছু বন্য জন্তুর চামড়া, হাড়, শিং, দাঁত, খুর এগুলোকে বিভিন্ন ভাবে চোরা শিকারীরা অবৈধভাবে বিক্রি করছে এবং তার ফলে চোরা শিকারীদের হাতে আজ বহু প্রাণী মারা যাচ্ছে। যেরকম তোমরা পড়েছো যে হাতির শিং, হাতির দাঁত, গন্ডারের শিং, এগুলো দিয়ে বিভিন্ন জিনিস বানানো হয়। নেক্সট যেটা বলবো 3 নম্বর পয়েন্ট, পরিবেশে নতুন জীবের আগমন। পরিবেশে নতুন জীব যদি আসে তাহলে স্থানীয় যে জীবগুলো আছে সেগুলো অস্তিত্বের সংকটে পড়ে যায়। যেরকম বইতে খুব সুন্দর দেখবে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে যে বাইরে থেকে আসা কিছু নতুন প্রাণী কি করে, স্থানীয় প্রাণীগুলোর খাবারের অভাবে স্থানীয় প্রাণীগুলো মারা যায়। কিরকম, যেরকম বিংশ শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। তো এই ছাগলরা কি করত না কচ্ছপের ডিম খেয়ে নিত, যার ফলে কচ্ছপের কচ্ছপের খাবার খেয়ে নিত, যেরকম ঘাস, পাতা এগুলোকে খেয়ে নিত। আবার কুকুর শুয়োরেরা কি খেত না ওই কচ্ছপের ডিম খেত।
তার ফলে একসময় দেখা গেল যে কচ্ছপের সংখ্যা বিপুল হারে কমতে আরম্ভ করছে। আবার আরেকটা উদাহরণ দিয়ে বললে হয় যে গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে এক ধরনের তেলাপিয়া মাছ আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়া হয়েছিল বাংলার জলাভূমিতে। তার ফলে দেখা গেল যে স্থানীয় যে ছোট ছোট মাছগুলো যেরকম পুঁটি, খলসে, মৌরলা, সেগুলোর অস্তিত্ব আজকে সংকটে পড়ে গেছে। কারণ ওই যে শিকারি মাছগুলো তেলাপিয়া বা মাগুর, এরা কি করে ওই ছোট ছোট মাছগুলোকে খেয়ে নেয়, তার ফলে এদের অস্তিত্ব আজকে সংকটে। নেক্সট পয়েন্ট বলবো জলবায়ু পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনও বিভিন্ন প্রাণীদেরকে সংকটে ফেলে দিচ্ছে। যেরকম ইতিমধ্যে আমরা একটা পড়ে নিয়েছি, যেরকম এই যে সাগর মহাসাগরের অম্লত্ব বেড়ে যাচ্ছে, তার ফলে আজকে প্রবাল বা কোরালরা ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে, এটা একটা বলতে পারো। আরেকটা হচ্ছে যে এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মানে পরিবর্তনের পরিবেশটা যদি জীব মানিয়ে নিতে পারে, জীব অ্যাডাপ্ট করে নিতে পারে, তাহলে সেই জীবটা রয়ে গেল। আর যে এই পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিতে পারবে না নিজেকে, সে কিন্তু চিরতরে কালক্রমে অবলুপ্ত হয়ে যাবে। যেরকম বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে, আর মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে কি হচ্ছে, আজকে এম্পেরার পেঙ্গুইন বা মেরু শেয়াল, এরা এই ধরনের প্রাণীগুলো আজ অস্তিত্বের সংকটে পড়ছে। নেক্সট আরেকটা, এটা খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য, যে এই যে পরিবেশে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের চাহিদা বা কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে না, অস্ট্রেলিয়ার ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে। এর ফলে যে প্রাণীটা আজকে অস্তিত্বের সংকটে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুক। কেন না, এই ইউক্যালিপটাস গাছের পাতার খাদ্যগুণ কমে যাচ্ছে, আর এই কোয়ালা ভাল্লুকদের খাবার হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতা, তাই এরাও আজকে অস্তিত্বের সংকটে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে দেখো, চাষের কাজে কি হচ্ছে না, বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে বাঁচাবার জন্য চাষিরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করছে। আর কীটনাশক ব্যবহার করার ফলে কি হচ্ছে, এই চাষের ক্ষেতে যে শস্যভোগ প্রাণীগুলো এসে বসতো, ওই কীটনাশক তাদের দেহে প্রবেশ করে যাচ্ছে, তার ফলে তারা আজকে পৃথিবীতে তাদের অস্তিত্ব আজকে সংকটে। এছাড়াও তোমরা পড়েছো যে উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে বিষাক্ত মানে শিল্পক্ষেত্র থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ এসে পড়ায় প্রচুর পরিমাণে মাছের মৃত্যু হচ্ছে এবং মাছের সংখ্যা কমছে। এছাড়াও এই শিল্পই বলো বা চাষের জমির ক্ষেত্রে বা মানে কৃষি ক্ষেত্রেই বলো, তো এই কৃষিক্ষেত্রে বা চাষের জমিতে যে বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হয়, সেগুলো কোথায় এসে মিশে, আলটিমেট সেগুলো এসে মিশে গঙ্গার নদীতে। তো এই গঙ্গা নদীতে মেশার ফলে এক তো মাছের সংখ্যা গঙ্গা নদীতে খুবই কমে গেছে, এছাড়াও গঙ্গার যে শুশুক, যেটা খুবই মানে এই প্রজাতির অস্তিত্ব আজ খুবই সংকটে, এই গঙ্গার শুশুকের, এটা হচ্ছে পরিবেশ দূষণের জন্য ঘটছে। নেক্সট যেটা বলবো পয়েন্ট, সেটা হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। মানে কিছু কিছু প্রাণীর বিভিন্ন কি বলবো মানে বিভিন্ন যে অংশ কি হয় না, তার একটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। সেটা বিশেষ উদ্ভিদ হতে পারে, বিশেষ প্রাণী হতে পারে, যার একটা অর্থকরী গুরুত্ব রয়েছে। এইরকম যেরকম তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, দেখবে যে হিমালয়ের কস্তুরী মৃগ। কস্তুরী মৃগ হচ্ছে এক ধরনের প্রাণী, এদের থেকে মৃগনাভি পাওয়া যায়, আর এই মৃগনাভি থেকে বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য প্রস্তুত করা হয়। আর মানুষের এই সুগন্ধি দ্রব্যের চাহিদা বা প্রয়োজন মেটাবার জন্য মানে মেটাতে গিয়ে এই প্রাণীরাও আজকে অস্তিত্বের সংকটে পড়ে গিয়েছে। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা এই হচ্ছে মোটামুটি পৃথিবীতে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। নেক্সট একটা দেখবে তোমাদের পরিসংখ্যান দেওয়া আছে। এই যে এত কিছু কারণ বললাম, এর ফলে
কি বিপুল পরিমাণে যে জীবের সংখ্যা হ্রাস পাচ্ছে তার ধারণার বাইরে। পরিসংখ্যান বলছে যে গত 500 বছরে প্রায় 784টি প্রজাতি পৃথিবীর বুক থেকে চিরতরে অবলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে প্রায় 338টি হচ্ছে মেরুদণ্ডী প্রজাতি, আবার অমেরুদণ্ডী প্রজাতির সংখ্যাও কিছু কম নয়, যেরকম 359টি। উদ্ভিদ প্রজাতি হারিয়ে গেছে, প্রায় 87টি রকমের উদ্ভিদ প্রজাতি হারিয়ে গেছে। আরও পরিসংখ্যান বলছে যে গত 20 বছরে প্রায় 27টি প্রজাতি অবলুপ্ত হয়ে গেছে এবং বর্তমানে সারা পৃথিবীর প্রায় 15,500টি প্রজাতি সংকটের মুখে, মানে ধ্বংস হতে চলেছে। এরকম কিছু প্রজাতি রয়েছে, যেরকম বাংলার বাঘ, শকুন, একশৃঙ্গ গন্ডার, এইরকম বিভিন্ন প্রজাতি তোমাদের বইতে দেখবে ছবি করে করে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবে। এইরকম প্রজাতি আজ সংকটের মুখে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে বর্জ্য ও মানব স্বাস্থ্যের ঝুঁকি। এখন এই বর্জ্য মানব স্বাস্থ্যের ঝুঁকি বলতে তোমরা দেখবে যে কতগুলো দেখবে ছবি দেওয়া আছে, যেরকম কলকারখানা থেকে চিমনি থাকে তার ধোঁয়া বেরোচ্ছে, এটাও একটা দূষণের কারণ এবং এর থেকে বিভিন্ন রোগ হতে পারে। আবার যে কৃষি ক্ষেত্র, সেখানে যে বিভিন্ন কীটনাশক, রাসায়নিক পদার্থ, আবার ধরো হাসপাতালের যে বর্জ্য পদার্থ, অর্থাৎ ব্যবহৃত তুলো, ব্যবহৃত ব্যান্ডেজ, ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ, খালি সিরিঞ্জ, গ্লাভস, মাস্ক, এগুলো হতে পারে। বা এই যে আমাদের মানে বিভিন্ন যে নোংরা আমরা ফেলছি পাড়াতে, যে ভ্যাটে ফেলছি, আবর্জনা স্তূপে ফেলছি আবর্জনা, সেইগুলো গিয়ে একটা ফাঁকা জায়গায় যে জমা হচ্ছে, সেখান থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। এইরকম তোমাদের বইতে দেখবে। আবার যে এই যে সবজি, তরির তরকারির খোসা এক জায়গাতে ফেলা হচ্ছে, এগুলোও এক ধরনের বর্জ্য পদার্থ। তো এই বর্জ্যের উৎসগুলো জানতে হবে এবং কি ধরনের বর্জ্য, যে আমি বলে গেলাম যে কি কি থেকে বর্জ্য পাওয়া যায় এইগুলো। তো এই বর্জ্য থেকেও মানব স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে। যেরকম মানব স্বাস্থ্যের ঝুঁকি বলতে যে এই যে বিভিন্ন উৎস বললাম, এখান থেকে যে সমস্ত বর্জ্য নির্গত হয়, যেরকম মানব শরীরে এইগুলোর কি মারাত্মক প্রভাব পড়ে, মলমূত্রের মাধ্যমে জীবাণুরা পানীয় জল বা খাদ্যের উৎসের সাথে মিশে যেতে পারে, তার ফলে বিভিন্ন ধরনের রোগ সুস্থ মানব দেহে হতে পারে। যেরকম রোগগুলোর মধ্যে হচ্ছে, যেরকম ধরো মশা মাছি দ্বারা সংক্রমিত কিছু রোগ রয়েছে, যেরকম ধরো ম্যালেরিয়া, ডায়রিয়া, ডায়রিয়া তো এমনি এটা ডায়রিয়া নয়, যেরকম ধরো ফাইলেরিয়া, ডেঙ্গি, ডায়রিয়াও হতে পারে নোংরা পত্র ঘাটলে সংক্রমিত হতে পারে। এছাড়া হাসপাতালের কিছু বর্জ্য পদার্থ থেকে বিভিন্ন রোগ হতে পারে, যেরকম ধরো হেপাটাইটিস, এইডস, এরকম কিছু, মানে ওই যে সিরিঞ্জগুলো যে ব্যবহার করা হয়, পরবর্তীকালে ওটাকে নিয়ে যদি আবার ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এছাড়া কলকারখানা থেকে যে সমস্ত ধরো বর্জ্য পদার্থ নির্গত হয়, সেটা অপরিশোধিত যৌগ যেগুলো বায়ুতে নির্গত হয়, সেগুলো থেকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেরকম ক্যান্সার, স্নায়ু রোগ, হাড়ের যন্ত্রণা, এরকম হতে পারে। তো এইগুলো আমাদেরকে একটু একটু করে এই নামগুলো জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এই শিল্পের ক্ষেত্রে যেটা বলবো, একটা জিনিস আমি ছেড়ে গেছি, যেরকম ধরো তোমাদের বইতে দেখবে অ্যাসবেস্টোসিস রোগটা দেওয়া আছে। অ্যাসবেস্টোসিস কিসের কারণে হয় না, অ্যাসবেস্টাস কারখানায় যারা কাজ করে তাদের এই অ্যাসবেস্টোসিস রোগটা হয়, যেরকম তীব্র হাঁপানি হয়, শ্বাসকষ্ট হয়। এছাড়া সিলিকা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সিলিকা নিয়ে যে কাজগুলো হয়, সেরামিক্সের জিনিস তৈরি করার ক্ষেত্রে যে কাজগুলো হয়, সিলিকা ব্যবহার করা হয়। এই সিলিকা যারা দীর্ঘদিন ধরে সিলিকার সঙ্গে, মানে সিলিকা নিয়ে কাজ করে, তাদের এক ধরনের রোগ হয়, যেটাকে বলা হচ্ছে সিলিকোসিস। এতেও কি হয় না, তীব্র শ্বাসকষ্ট হয়, হাঁপানি হয়, বুকে ব্যথা হয়, এরকম বিভিন্ন রোগ হতে পারে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা। পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা। এক নম্বর, যেরকম আমরা বলতেই পারি যে পরিবেশে O2 ও CO2 এর
ভারসাম্য রক্ষা। কেন কি আমরা এই যে প্রাণীকুল শ্বসনের ফলে কি পরিবেশে ত্যাগ করছি? কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করছি, আর পরিবেশ থেকে গ্রহণ করছি কি? অক্সিজেন। পরিবেশে যদি গাছ না থাকতো, গাছ যদি সালোক সংশ্লেষ না করতো, তাহলে কি হতো? পরিবেশে অক্সিজেন তৈরি হতো না। কেন কি আমরা জানি যে সালোক সংশ্লেষের ফলে পরিবেশে অক্সিজেন গাছ নির্গত করে, হ্যাঁ, এবং যার ফলে কি হয় না পরিবেশে এই যে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি আর অক্সিজেন নিচ্ছি, যদি গাছ না থাকতো পরিবেশে কি হতো? কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়তে থাকতো, অক্সিজেনের ঘনত্ব কমতে থাকতো, তার ফলে আজকে প্রাণীরা আমরা অস্তিত্বের সংকটে পড়তাম। গাছ কিন্তু, উদ্ভিদ কিন্তু কি করে না পরিবেশে O2 এবং CO2 এর ভারসাম্যকে রক্ষা করে। নেক্সট হচ্ছে যেটা বলবো, একটা তো O2 CO2 বললাম, আরেকটা হচ্ছে যে গাছ এবং প্রাণীর নির্ভরশীলতা। গাছ ও প্রাণীর নির্ভরশীলতা, কিভাবে এরা একে অন্যের উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল না, যেরকম ধরো এই যে যদি পুরো পরিসংখ্যান ধরা যায়, তাহলে মোট জীবের ধরা যেতে পারে যে 99%ই হচ্ছে উদ্ভিদ আর মাত্র 1% হচ্ছে প্রাণী। তাহলে এই সবুজ গাছপালা এই যে সালোক সংশ্লেষের মাধ্যমে আমরা জানি যে খাদ্য তৈরি করে, তার প্রায় 10% মতো শক্তি প্রাণীদের বাঁচিয়ে রাখার জন্য ব্যয় হয়। আর কি যদি অরণ্য কমতে থাকে তাহলে কি হবে? এই প্রাণীরা বেঁচে থাকার জন্য যে শক্তি দরকার সেটা আর পাবে না, সেটাতে টান পড়বে। তাহলে এই গাছ এবং প্রাণীর মধ্যে একটা নির্ভরশীলতা রয়েছে। এটা আমরা আরো ভালোভাবে পড়ব, যেরকম গাছ ও খাদ্য খাদক সম্পর্ক। নেক্সট হচ্ছে গাছ ও খাদ্য খাদক সম্পর্ক। এটা আমি আগের দিন কিছুটা বলেছি যে খাদ্য শৃঙ্খল যে ব্যাপারটা, এটা আমি বলেছি যে কিভাবে গাছ এবং খাদ্য খাদক সম্পর্ক তৈরি হয়। তার মধ্যে প্রথম পয়েন্ট যেমন হচ্ছে খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল কাকে বলে না, উৎপাদক থেকে ক্রম পর্যায়ে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি প্রবাহের একমুখী ধারাবাহিক পদ্ধতিকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। একমুখী ধারাবাহিক পদ্ধতিকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। যেরকম আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ঘাস, এ হচ্ছে উৎপাদক, ঘাসকে খাচ্ছে কে? ঘাস ফড়িং, প্রথম শ্রেণীর খাদক। ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, দ্বিতীয় শ্রেণীর খাদক। ব্যাঙকে খাচ্ছে সাপ, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর খাদক। সাপকে খাচ্ছে কে? ময়ূর, সর্বোচ্চ খাদক। তো এই যে একটা, তার মানে ঘাস ফড়িং যদি খাদক হয় তাহলে এর খাদ্যকে ঘাস, আবার ঘাস ফড়িং যদি খাদ্য হয় তাহলে ঘাস ফড়িংকে কে খাচ্ছে? অর্থাৎ খাদককে ব্যাঙ। তার মানে উদ্ভিদের সঙ্গে একটা খাদ্য খাদক সম্পর্ক রয়েছে কিসের মাধ্যমে? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। এবং এটা একটা ধারাবাহিক পদ্ধতি, কখনোই একে একদম সব ঘাসকে খাবে না, একটা একমুখী ধারাবাহিক পদ্ধতি, যেটাকে খাদ্য শৃঙ্খল বলা হচ্ছে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে খাদ্য জাল। খাদ্য জাল কাকে বলে? খাদ্য জাল হচ্ছে কোনো বাস্তুতন্ত্রের জীব সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো খাদ্য শৃঙ্খল দেখা যায়, এবং এই খাদ্য শৃঙ্খলগুলো বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বলা হচ্ছে। যেরকম এই যে আমি বললাম, দেখো ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। এখানে আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেরকম ধরো ঘাস, ঘাসকে কে খেতে পারে? এটা তো বলেছি যে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ আর ময়ূর, আমি লিখলাম না। আবার হরিণ খায় ঘাস, হরিণকে আবার কে খায়? বাঘ। আবার ঘাস খাচ্ছে ছাগল, ছাগলকে আবার
মানুষ মাংস হিসেবে খাচ্ছে। আবার বলা যেতে পারে যে এই যে ঘাস ফড়িংকে ছোট পাখিরা খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার এই ছোট পাখিগুলোকে কারা খায়? বাজ বা ঈগল এরকম বড় প্রাণীরা খায়। তো এইভাবে এইটা একটা খাদ্য শৃঙ্খল, ঘাস, হরিণ, বাঘ। আবার এটা একটা খাদ্য শৃঙ্খল, ঘাস, ছাগল, মানুষ। আবার এইটা একটা খাদ্য শৃঙ্খল। এটা এইভাবে বিভিন্ন প্রজাতির দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলোকে একত্রে, অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একত্রে বলা হচ্ছে খাদ্যজাত। এটা বোঝা গেল। আচ্ছা, এখানে আমি একটা টার্ম ব্যবহার করেছি যে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্র হচ্ছে একটি ক্রিয়ামূলক একক, যে ক্ষেত্রে পরিবেশের অন্তর্গত জীবজ এবং অজীবজ উপাদানগুলি পরিবেশের উপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে। এখন তোমরা এইটুকু জেনে রাখো যে বাস্তুতন্ত্র হচ্ছে একটা ক্রিয়ামূলক একক, যেখানে জীবজ উপাদানও থাকে, অজীবজ উপাদানও থাকে এবং তারা নিজেদের মধ্যে পরিবেশের উপর পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। আচ্ছা, নেক্সট যেটা বলবো যে সেটা হচ্ছে যে গাছ এবং জলচক্র। গাছ ও জলচক্র তোমরা পড়েছো যে আমাজনের যে বর্ষা বন আছে, ঘন অরণ্যে ঢাকা, প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে। কেন? এই যে গাছ, বড় বড় গাছ যে একটা ঘন আবরণ তৈরি করে ফেলে, তারপরে জলীয় বাষ্পটার বাইরে যেতে পারে না, এবং এই জলীয় বাষ্পগুলোই পরে ছোট ছোট যে জলবিন্দুকে জলীয় বাষ্প বলছি, ওগুলো পরস্পর মিলিত হয়ে বড় জলকণায় পরিণত হয় এবং তারপরে সেটা বৃষ্টি রূপে পতিত হয় পৃথিবীতে। তো এতেও কিন্তু গাছের ভূমিকা রয়েছে এই বৃষ্টির ক্ষেত্রে, তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং জলচক্রের ক্ষেত্রে। জলচক্র কাকে বলে না, এই যে জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠে, আবার পৃথিবী পৃষ্ঠ থেকে সাগর বা মহাসাগরে, এবং ভূপৃষ্ঠ এবং মহাসাগর থেকে পুনরায় আবার বায়ুমণ্ডলে আবর্তিত হয়। জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকে বলা হচ্ছে জলচক্র। তাহলে এখানেও কিন্তু মানে এই যে মাটির আর্দ্রতা বজায় রাখতে, এই যে বর্ষার জল, বৃষ্টির জল মাটিতে পড়ছে এবং বৃষ্টির জলের ধারাগুলো মাটিতে পড়ার পরে ছোট ছোট সোতা তৈরি করছে, সেই সোতাগুলো মিলে কি হচ্ছে? নদীর সৃষ্টি করছে। এতেও গাছের ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে গাছ এবং পরিবেশের তাপমাত্রা। গাছ ও পরিবেশের তাপমাত্রা। আমরা জানি যে বড় বড় গাছগুলো কি হয় না, বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং তার ফলে পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। এবং কি এছাড়া আর কি বলা যেতে পারে, গাছগুলো ছাউনির মতো থাকে। গ্রীষ্মকালে যখন প্রচুর গরম হয় তখন সেই গাছের তলায় কি হয় না, একটু ছায়ার জন্য মানুষ খোঁজে। তো সেই কারণে গাছ পরিবেশের তাপমাত্রা কমাতে সাহায্য করে। এছাড়া আরও বিভিন্ন পয়েন্ট রয়েছে, যেরকম গাছ ও ঝড়ের গতিবেগ। এই যে ম্যানগ্রোভ যে গাছগুলো রয়েছে, বাদাবনের গরান, হেতাল, এই যে বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে, যেখানে উপকূল অঞ্চলে তীব্র ঝড় হয়, এই ঝড়ের বেগ কিন্তু কিছুটা প্রতিহত করে দেয় এই গাছগুলো, বাতাসের গতি কিছুটা কমিয়ে দেয়। নেক্সট হচ্ছে গাছ ও পরিবেশ দূষণ। গাছ ও পরিবেশ দূষণ, কিছু কিছু গাছ রয়েছে যাদের কি না বড় পত্রফলকটা খুব বড় হয়, লম্বাটে হয়, চওড়া হয়, তার ফলে এরা কি হয় না বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে। যেরকম ধরো বট, আম, অশ্বত্থ, এরা কি হয় না দূষক পদার্থ বেশি পরিমাণে ধারণ করতে পারে। আবার এমন কিছু গাছ রয়েছে যাদের ক্ষেত্রে যৌগিক পাতা দেখতে পাওয়া যায় এবং যারা আবার কি করে না ধোঁয়াকে শুষে নিতে পারে। যেরকম হচ্ছে কৃষ্ণচূড়া, হ্যাঁ, গুলমোহর, কৃষ্ণচূড়া, গুলমোহর ইত্যাদি। তো এইরকম কিছু গাছ রয়েছে, পড়বে। নেক্সট হচ্ছে গাছ এবং মাটির ক্ষয়। আমি আর পয়েন্টগুলো লিখছি না, পড়ে নেবে। তো গাছ কি করে না মাটির ক্ষয় প্রতিরোধ করে। কিভাবে? গাছ তার শিকড়ের সাহায্যে মাটির অভ্যন্তরে জালের মতো বিস্তৃত হয়ে যায় এবং তার ফলে এই যে বন্যার ফলে যে মাটি ধুয়ে চলে যায়, হ্যাঁ, তার ফলে কি হয় না এই বড় বড় গাছগুলো শিকড়ের সাহায্যে মাটিকে আঁকড়ে রাখে এবং মাটির ক্ষয় প্রতিরোধ করে। নেক্সট হচ্ছে গাছ এবং জীবের আশ্রয়স্থল। আমরা তো পড়েইছি যে বন্য যে উদ্ভিদ রয়েছে তাকে কেন্দ্র করে কত ছোট থেকে বড় সব ধরনের পোকামাকড়, পাখি, স্তন্যপায়ী,
হয়, সরীসৃপ সব ধরনের প্রাণীর বাসস্থান। তাই যদি গাছের সংখ্যা কমতে থাকে তাহলে কিন্তু জীবের আশ্রয়স্থল হ্রাস পাবে। নেক্সট মোটামুটি তো এগুলো আলোচনা করলাম। নেক্সট যেটা আছে যে শব্দ দূষণের ক্ষেত্রেও গাছের ভূমিকা রয়েছে। এমন কিছু কিছু গাছ রয়েছে যেরকম বেল, ছাতিম, জারুল, এই গাছগুলো কি করে শব্দ দূষণকে প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া এই যে যানবাহন, এই যে বড় বড় সিটিতে দেখবে সারাক্ষণ যানবাহনের হর্নের আওয়াজ চলছে, কেন কি বেশি শোনা যায় কেন? কারণ সেখানে গাছপালার সংখ্যা কম। এছাড়া সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, পরিবেশের বিভিন্ন জৈব অজৈব উপাদানগুলোর ভাণ্ডার বলা যেতে পারে। তো এই মোটামুটি হচ্ছে যে তোমাদের সিলেবাসটা আমি আলোচনা করলাম। বইতে দেখবে গল্পের মতো দেওয়া আছে, তো তোমরা সেগুলো ভালো করে পড়বে। আশা করছি যে এখানে আমি মানে সমস্যা আর কিছু হবে না তোমাদের এটা বুঝতে। এটা গল্পের মতো পড়বে। এখানে এই চ্যাপ্টারটা আমি শেষ করলাম, তো তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এখানে দেখবে তোমাদের বইতে প্রচুর গল্পের আকারে ছোট ছোট জিনিস দেওয়া আছে, এগুলো তোমরা পড়বে, ভালো করে বুঝতে পারবে। আর কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। তো যেরকম আমি প্রতি ভিডিওতে একটা কোশ্চেন দিয়ে থাকি, আজকেও বলবো যে বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে এরকম দুটো গাছের বা উদ্ভিদের নাম কমেন্ট সেকশনে বলবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।